এই পাশে আছে আমাদের তাও আমাদের ঘনিষ্ঠ লোক বিএনপি নেতা শাহাবুদ্দিন সবুজ উপস্থিত, অন্যান্য আমাদের সাথে যারা আসছেন আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা প্রদান করল আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সিভিল আইনজীবী যারা অ্যাডভোকেট পারভেজ হোসেন সাহেবকে আমি একটা স্মৃতি বলি, 2015-তে যখন জেলে গেলাম, আমি তো আমাদের নয়ন বলেই জানি, অনেক বড় নেতা, কিন্তু আমাদের সাথে তখন তো আমরা যেহেতু আন্দোলনের সংগ্রামে একত্রে ছিলাম বিএনপির সাথে, ছাত্র দলের বিশাল একটা গ্রুপ, এই প্রায় 16-17 জন আমার সাথে একত্রে জেলে গেল। ওরা সবাই যখন আলোচনা করে তখন দাদা দাদা বলে একটা আলোচনা করে। এইটা তো আমি প্রথমে বুঝতে পারি নাই যে তারা সবাই হলো দাদার বিভিন্ন প্রশংসা, দাদার বিভিন্ন গুণকীর্তি। পরে যখন শুনলাম যে দাদা হচ্ছে আমাদের ভাই, গর্বে একদম চোখ করে গেল সেদিন থেকে। এই জন্য বুঝলাম যে আল্লাহর কাছে শুকরিয়া। এটা অনেক বড় শুকরিয়ার বিষয় হচ্ছে যে আমরা অনেকদিন পরে হলেও একটি ভালো নির্বাচন এবং একজন ভালো নেতা আমরা পেয়েছি। আমাদের প্রার্থনা শুধু এটুকুই আমাদের নেতার কাছে, সেটা হলো যে আপনি আজ আর কোনো দলের না, একটি দল থেকে নির্বাচনের সিস্টেমের কারণে একটি দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করছি যে কথাটা আমাদের শ্রদ্ধাভাজন প্রার্থী অধ্যক্ষ মোস্তফা আহমেদ সব জায়গায় বলতেন, সেটা হচ্ছে যে এই নাগরিকরা আপনার কাছে তেমনি নিরাপদ থাকবে। আমরা আশা করছি ডিমের মধ্যে কুসুমটা যেভাবে নিরাপদ থাকবে, আমরা শুধু আপনার কাছে প্রত্যাশা এটুকুই। আপনার সাথে আমাদের আরো একটি সম্পর্ক ছিল এই যে আমরা যে কোনোভাবে হোক আলাদা নির্বাচন করলো বিগত 16 বছর এবং তারও আগে নির্বাচনী আন্দোলনের সংগ্রামে এবং সরকারে আমরা একত্রে ছিলাম, এবং আমরা এটাই ভাবতে চাই যে আগামী দিনগুলোতেও সরকারে আমাদের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক ইনশাআল্লাহ বিদ্যমান থাকে। তো এই হিসাবে আমাদের শুধু প্রার্থনা এটুকুই আপনার কাছে, বিনীত নিবেদন হচ্ছে এটুকু যে এই এলাকার আপনি এখন আর কোনো দলের আপনি এখন গোটা চট্টগ্রাম মন্ত্রণালয় প্রায় 7 লাখ মানুষের এমপি। আমরা সবাই আপনার কাছে কুসুম, আপনি হচ্ছেন একটা ডিম। আমরা আপনার ভেতরে এভাবে নিরাপদ থাকবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। আপনাকে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করছি আপনি দীর্ঘায়ু হন এবং আমাদের জন্য, দেশের জন্য, কারণ আপনার যে লেভেলটা আছে আমরা আশা করছি আপনাকে আমরা মন্ত্রী পরিষদে দেখবো ইনশাআল্লাহ, এবং এই এলাকার মানুষের জন্য যতজন ছিল এই এমপি সাহেব আমরা আশা করছি যে আপনাকে অনেক উপরে দেখবো। আমরা প্রতিজন সকল নাগরিকরা এটা অফিসার মন করে আপনার জন্য সেই দোয়াই করছি যাতে আল্লাহ আপনাকে উপরে উঠাতে আরো অনেক বড় জায়গায় নেয় এবং আমরা যেন সেই সুবিধাগুলো সবসময় পেতে থাকি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পর্যায়ে আমাদের বিশেষ সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার সংগ্রামের সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব কাজী মাওলানা হারুন। আলহামদুলিল্লাহ, 2026 সালের 12 ফেব্রুয়ারি ভোলা চট্টগ্রাম মন্ত্রীরা 4 আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ইসলাম ভাই সন্তান, সাথে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত আমাদের সভাপতিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথমত আমি জামাত ইসলামী ভোলা জেলা শাখার পক্ষ থেকে আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ইসলাম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। সাথে সাথে তার সাথে আগত সাথী ভাইদেরকে, সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে একসময় আমরা সহনশীল অবস্থান এবং রাজনৈতিক লিপ্ততাপূর্ণ অবস্থান, এটা মাঝখান দিয়ে কিছুটা কমে গেলেও আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই অগ্রযাত্রা আগামী দিনে দেশ গড়ার কাজে লাগাবো। এই জন্য আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়কে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা পরামর্শ
আমরা যেই দলই করি না কেন, মাননীয় এমপি এখন আমাদের চরফ্যাশন মনপুরার এমপি এবং আমাদের আমরা যাতে গর্ব করে মাননীয় এমপি মহোদয়কে আমাদের এমপি বলে আমরা সম্বোধন করে আমরা যাতে করে তাকে সামনে এগিয়ে নিতে পারি এবং আমরা সকলে দলমত নির্বিশেষে তার নিজের দল যেটা, আমরা যারা চরফ্যাশনের নাগরিক, আমরা যারা সবাই মিলে সবার এমপি, আমরা তাকে এখন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব, পরামর্শ দেব এবং আমরা তাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যত ধরনের সহযোগিতা চাইবেন, আমরা সব সময় চরফ্যাশন মনপুরার উন্নয়নে, ভোলার উন্নয়নে এবং বাংলাদেশে একটি সুশীল সমাজ যাতে তৈরি হয়, একটি সহনশীল পরিবেশ যাতে তৈরি হয়, আমাদের মধ্যে যাতে হৃদ্যতা তৈরি হয়, আমাদের দেখা দেখি যেটা আমাদের কর্মী ভাইরা মনে করে যে আমাদের নেতৃবৃন্দ তো সবাই বুকে বুক মিলায়, আমরা কেন একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবো, আমরা কেন হিংসা বিদ্বেষ ছড়াবো। আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরাও বিজয়ী হলে আমরা সবাইকে ক্ষমা করতাম, আপনারাও বিজয় হয়েছেন, আমরা মনে করি সবাই এখন আমরা ভাই ভাই, আমরা সবাই এখন নুর ইসলাম নয়ন ভাই এমপি মহোদয়ের। অতএব আমরা এমপি মহোদয়রা আমাদেরকে যেভাবে গ্রহণ করে নিয়েছেন, আমাদের অফিসে এসেছেন, আমাদের সাথে কোলাকুলি করেছেন, আমাদের কামাল ভাইয়ের সাথে কোলাকুলি করা মানে আমাদের সবাইকে তিনি গ্রহণ করে নিয়েছেন। আমরা এই জন্য আমরা যারা কর্মী ভাইয়েরা আছি, যেই দলের হই, আমরা এখন থেকে পিছনের সব ভুলে যাব এবং পিছনের সব ভুলে গিয়ে এইভাবে আমরা স্ব এলাকা, ইউনিয়নের, ওয়ার্ডের, ভোট কেন্দ্রের যত নেতা কর্মীরা আছি, আপনারা আমরা যদি সবাই বুকে বুক মিলিয়ে এই চরফ্যাশনকে উন্নয়নের জন্য নুর ইসলাম ভাইকে সহযোগিতা করি, চরফ্যাশনের পরিবেশটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আগামী দিনে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আবারও স্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে, নেতৃবৃন্দ যারা এসেছেন সম্মানিত নেতৃবৃন্দকে জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে উত্তর মাননীয় এমপি মহোদয়ের উন্নতি কামনা করে, কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি মহোদয়কে। আসলে একসময় আমাদের ভোলা পরিচিত হতো যে তোফায়েল আহমদের ভোলা, কিন্তু আজকে আমরা এমন একজনকে নেতা পেয়েছি যিনি সারা বাংলাদেশে নেতৃত্ব করছেন। এই দিক থেকে আমরা অনেক আনন্দিত, যদি আমরা ভিন্ন রাজনীতি করি, কিন্তু বিগত 15 বছর আমরা একই প্ল্যাটফর্মে ছিলাম, রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। তো আজকে উনি আমাদের এখানে এমপি নির্বাচিত হয়েছেন, উনি কোনো বলেন না, নয়ন ভাই আমাদের সকলের অবহেলিত চরফ্যাশন এবং মনপুরার মানুষের জন্য কাজ করার অনেক বিষয় আছে। এই অঞ্চলটি অনেক অবহেলিত দীর্ঘদিন। তো নয়ন ভাই নির্বাচনী যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন বিভিন্ন জায়গায়, সেগুলো ইতিবাচক যেগুলো রয়েছে, আমরা জামাত ইসলামী সবসময় আপনার ইতিবাচক কাজের সাথে আমরা সহযোগিতা করব, এই আশ্বাস আমরা তাকে দিচ্ছি। আর চরফ্যাশনের মনপুরা এবং চরফ্যাশনের মানুষের যে আপনি অভিভাবক, এই হিসাবে সকল দলেরই আপনি অভিভাবক। আপনার কাছে বিএনপির কর্মীরা যেমন নিরাপদ, জামাত এবং অন্যান্য দলের কর্মীরা নিরাপদ, এটা আপনি সবসময় রাজপথে বক্তব্য বলতেন যে যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমার কাছে নিরাপদ, যারা দেয়নি তারাও আমার কাছে নিরাপদ। আমরা আশা করি আপনি সেই ঐতিহ্যটা, আপনার সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। ইতিমধ্যেই নির্বাচন পূর্ব এবং পরবর্তীতে বেশ কিছু ঝামেলা হচ্ছে, এটা হওয়াটাই খুবই স্বাভাবিক। আমি কাজী মঞ্জুর ভাইয়ের সাথে কথা বলেছি, তো আশা করি এই বিষয়গুলি থাকবে না ইনশাল্লাহ। তো আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সঙ্গে বিশেষ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরফ্যাশন উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোতাহার হোসেন আলম। উপস্থিত আমাদের চরফ্যাশন মনপুরার দলমত নির্বিশেষে সকলের অভিভাবক, আমাদের এই এলাকার চরফ্যাশন মনপুরার যে একটা সহ অবস্থানের রাজনীতি আমরা শুরু করছি, তার ধারক ও বাহক আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জামাতি ইসলামের এই ভোলাচাই আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী হিসাবে ভোটে অংশগ্রহণ করেছিলেন কামাল সহ জামাত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল উপস্থিত
কমিশন নেতৃত্ব বলেন। আসলে একটি পরিবর্তনের উদ্দেশ্য নিয়েই আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি যখন 19শে ডিসেম্বর বাংলাদেশে আসেন দীর্ঘ 17 বছর পরে, তখনই কিন্তু তিনি একটি ইঙ্গিত নয় শুধু একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এই বাংলাদেশটাকে একটা যে স্বৈরাচারের চাতা করে আমরা তাদের বিরোধী যত রাজনৈতিক পক্ষ ছিলাম সবাই নির্যাতিত, আমরা সবাই এক প্ল্যাটফর্মে, স্বৈরাচার ভিন্ন প্ল্যাটফর্মে, এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবং বিশেষ করে ইসলামী দলগুলা সবসময় আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছিল আমাদের মতো, তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং সত্যিকার আশ্বস্ত না শুধু তাদেরকেও একটা প্ল্যাটফর্মে রাখার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি ইনশাল্লাহ মদিনার সনদের আলোকে বাংলাদেশকে পরিচালনা করব। আমাদের সে নেতা আজও সেই অবস্থাতেই আছেন, সেই অবস্থা ধারণ করেই তিনি সামনের দিকে রাষ্ট্র পরিচালনা করবেন বলে আমরা তার প্রত্যেকটা পদক্ষেপে আমরা এটা দেখতে পাচ্ছি। যেমন উনি আজকে স্বাভাবিক বাংলাদেশের একটা রীতি ছিল বিজয়ের পরে একটা উল্লাস করা, কিন্তু তিনি বলেছেন যে না, আমরা উল্লাস করবো না, আমরা জুমার দিন আমরা সমস্ত মসজিদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের সেই প্রতিশ্রুতিটা আমরা পালন করবো, আল্লাহর দরবার থেকে সাহায্য করব। আমাদের চরপেশন মনপুরার যিনি অভিভাবক, তিনি নির্বাচনের আগেই বলেছেন যারা আমার সাথে এসেছেন তারা যেমন আমার কাছে নিরাপদ, যারা এখনো কোনো না কোনো কারণে আমাকে পছন্দই করেন না তারাও আমার কাছে নিরাপদ, দলমত নির্বিশেষে। সুতরাং তিনিও আজকেও আমাদেরকে তিনি বলেছেন যে চরপেশনকে তিনি পিছনের সকল যা কিছু ঘটেছে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমরা যে চরপেশনে একটা অশান্ত চরপেশন দেখেছি, আমরা একটা চরপেশন একটা সন্ত্রাসের অভয়ারণ্য দেখেছি, আমরা চরপেশন একদলীয় একটা ব্যবস্থা দেখেছি, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য উনি প্রথম চরপেশনে উদ্যোগ নিয়েছেন এবং তিনি এটার অভিভাবক। তিনি বলেছেন আমার এখানে কোনো অবস্থাতে এগুলার কিছু চলবে না, আমি শান্তির নগরীতে চরপেশন মনপুরাকে পরিণত করতে চাই এবং একটা সহাবস্থানের রাজনীতি উপহার দিতে চাই। আর যে কথাগুলো উনি ইনশাল্লাহ নির্বাচনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছেন, উনি কিন্তু কথার কথা না, আমরা ব্যক্তিগতভাবে তাকে যতটা চিনি, উনি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ইনশাল্লাহ ওনার ওয়াদা উনি পূরণ করবেন। আমরা আপনারা যারা এখানে অন্য দলে বা জামাত ইসলামের বাইরে যারা আছেন, আপনাদের সাথে তো আমাদের কারোই সম্পর্ক খারাপ না, সবাই সম্পর্ক ভালো ছিল। আমিও মাঝে মাঝে বলতাম ভাই 17 বছর ছিলাম এক হয়ে, কি হইল এরকম, এখন কেন এরকম হইতেছে। যাই হোক, ভুলের উপরে তো মানুষটা আমরা নির্বাচন করতে গিয়ে নিজের প্রার্থীকে জিতাতে বা পক্ষ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু এমনও করে ফেলেছি যেটা অনেক নেতা কর্মীর মনে একটা আঘাতের চিহ্ন কেটেছে, যে আমরা তো এটা আশা করি রাখি। যাই হোক, তারপরে নির্বাচন শেষ, আমরা নেতার নির্দেশে আমরা আমাদের মন থেকে সব কিছু আমরা ঝেড়ে মুছে আমরা ফেলে দিয়েছি। আমরা সব দল, সব মত, সকল স্তরের জনগণ আমাদের নেতার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে চরপেশনে একটি শান্তির পরিবেশ বজায় রাখবো, যেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে বলতে পারে যে জনাব নুরুল ইসলাম নয়নের চরপেশন মনপুরা বাংলাদেশের মধ্যে একটা মডেল, বাংলাদেশের মধ্যে একটা মডেল। তিনি যেহেতু ছাত্র রাজনীতি পরে যুব রাজনীতির একটা মডেল সৃষ্টি করেছেন বাংলাদেশে, সেরকম ইনশাল্লাহ চরপেশন মনপুরাকেও তার নেতৃত্বে একটা মডেল উপহার তিনি দিবেন। নতুন বাংলাদেশের যে ধারা তারেক রহমান চালু করেছেন, সেই ধারার প্রতিফলনটা আপনারা ইনশাল্লাহ চরপেশন মনপুরায় দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালাম। জি, ধন্যবাদ জনাব মোতাহার হোসেন আলমগীর নেতা সাহেবকে। পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ভোলাচার সংসদ সদস্য পদপ্রার্থী, জামাত ইসলামী বরিশাল বিভাগীয় কেন্দ্রের অন্যতম সদস্য সাবেক জেলা আমির জনাব অধ্যক্ষ ইস্তেমা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আমাদের জামাত ইসলামী উপজেলা
উঠা বসা, খাওয়া একত্রে চা টেবিলে বসা, এটা গ্যাস হয়ে গেছে। ওনার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমার আব্বার সাথে একত্রে আমরা আসমাম মসজিদে নামাজ পড়তাম, অনেক কথাবার্তা হতো, ওনার সম্পর্ক। সেইভাবে আমার একেবারে কাছের, খুবই কাছের মানুষ হচ্ছে, অনেকদিন বন্ধু দেখা সাক্ষাৎ না হলে আমার দীর্ঘদিন পর্যন্ত যেহেতু আমি রাজনৈতিক ময়দানে আছি, রাজনৈতিক ময়দানে থাকার কারণে আরেকজন রাজনৈতিক লিডার সম্পর্কে অবশ্যই কিছু না কিছু খোঁজখবর। সেই থেকে আমার কাছে নয়ন ভাই সম্পর্কে কখনই কোনো নেগেটিভ খোঁজখবর আমার কাছে নাই। উনি বাংলাদেশের যুবদলের নেতৃত্ব দিচ্ছিলেন যোগ্যতার সাথে। আমরা অনেক সময় গর্ব করতাম যে আসলে আমাদের এই এলাকা থেকে একজন ভাই নেতৃত্ব দিচ্ছে, তা আমাদের গর্ব একটা গর্ব। তো উনি এখানে আসলেন, নির্বাচন করেছেন, আমিও ওনার নির্বাচনী বন্ধু ছিলাম, পাশাপাশি ছিলাম। সেই সাথে উনিও বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে হয়েছে, বাধ্যতামূলকভাবে আমাকেও রাখতে হবে। ওনার কাছ থেকে আমি কখনো ওনার সাথে আমার যখন কাজ করবে সেদিন কথা হলো, উনি অনেক কথা বলেছেন, আমিও অনেক কথা বলেছি, অনেক ছিলেন। আমি কখনো মানুষকে আঘাত দিয়ে বক্তব্য রাখার চেষ্টা করি কখনোই না। তারপরও উনি একটা কথা বলছেন, সেই সত্যি বলি, রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্য তো আছে, নিজের রাজনৈতিক বক্তব্য, নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম ঠিক থাকার জন্য তো রাজনৈতিক ময়দানে রাজনৈতিক বক্তব্য, সেটা হলো ভিন্ন, আর টেবিল টপিং হলো ভিন্ন কথা, আর হলো সম্পর্কটা হলো আমার কাছে। আমি চরবেগুন এবং মন্ত্রণার যে আমাদের নির্বাচনে যেটুকু ধরেন হয়েছে বিভিন্ন জায়গায়, এইটাকে আমি অস্বাভাবিক কিছু মনে করি। এটা তো এটা এত বড় একটা নির্বাচনে এই সামান্য সময় এটুকু ভাবনাকে আমি অস্বাভাবিক মনে করি, এটা তো স্বাভাবিক হতে পারি আমরা মনে করি। যেহেতু আমরা দুইজনে কন্টেস্ট করি, দুইজনে কন্টেস্ট করলে তো আসলে দুইজনই হবে একজন, এটাই ছিল চরিত্র, সত্য কথা নিয়ম। হয় উনি হবে, নাহলে ওনার সাথে আমি যেহেতু কন্টেস্ট করছি আমিও পাবো। আমি আমাদের এক নেতার একটা নাম বললাম না, কিন্তু উদাহরণ দিই। নির্বাচনের পরে আমার যে ছেলেটাকে হত্যা করা হয়, জানেন যে ছেলেটাকে হত্যা হয়েছে, হত্যার পরে আগে একবার প্রতিবন্ধে এই কথাটা আমি আমার আরেকজন লিডারের কাছে বললাম যে ভাই আমার ছেলেটা এইভাবে হলো, আপনারা কী মনে করেন? উনি তখন তার উদ্বোধনী কর্তৃপক্ষের কাছে জানালেন। উনি বললেন যে আজকে আমি সর্বশেষে এমপি হয়েছি, এই জন্য ওনার ছেলে সব হবে, আবার আমি এমপি হব, উনি এমপি হবে, সর্বশেষভাবে পরিবেশ পরিস্থিতি হতে পারে, এটা কোনো ভালো দিক হয়ে দেখলাম যে সেদিন এটা উনি কন্ট্রোল করেছে। কিন্তু পরবর্তীতে তো দেখলাম যে মানে যা দেখে যা করেছেন সেটা আমরাও আমি চাচ্ছি সব জায়গায় আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা দুইজন তিনজনের আজকে নির্বাচন করছি, আমরা দুইজনে কিন্তু বিজয়, একজন বিজয় লাভ করি, আর একজন হয়তো বিরোধী পক্ষ থাকে। আমি যিনি বিজয় লাভ করব চরঘোষণ এবং মহানগর কাজের ক্ষেত্রে আমি এগিয়ে যে তার সাথে এই কাজের জন্য সহযোগিতা করি। জনগণের কাছে জনসমাবেশ যে করে জনসমাবেশের কথা হচ্ছে আমার এখনও আমি বলি আপনাদের সকলের সাথে, যেহেতু আমাদের নয়ন ভাই আজকে এমপি হয়েছে, তিনি এখন চরঘোষণের অভিযোগ, আর আমরা যারা তার পাশে আছে তার কন্টেস্ট করছি, কন্টেস্ট করি, আমরাও চরঘোষণের মানে সন্তান। উনি যদি চরঘোষণকে
ভালো করার জন্য কোনো কর্মসূচি হাতে নেয়, আমি জনসমুদ্র যে কথা বলছি, আজকে আপনাদের উপস্থিত ওনাকে আমি কথাই বলবো যে আপনি আমার কাছে যদি সহযোগিতা চান তাহলেও আমি আপনাকে সহযোগিতা করবো, আর যদি সহযোগিতা না চান তাহলেও আপনি যে ভালো কাজটা করবেন এটা আমি যে কোনো টেবিলে নির্দ্বিধায় করব। আর যদি কাজের জন্য আমাকে আহ্বান করেন তাহলে আমি আপনার সাথে কাজেও আমি অংশগ্রহণ করব। কারণ আপনি আমি দল দুইটা করতে পারি, চরপেশন আপনার, চরপেশন আমার। এই চরপেশন এবং মনপুরা কল্যাণজনক কাজ করার জন্য আপনারও যেমন ভূমিকা থাকবে, আমাদেরও তেমন ভূমিকা থাকবে। আমি মনে করি যে আপনি যদি আমাকে আপনার এই চরপেশন মনপুরা কল্যাণজনক কোনো কাজে আমাকে ব্যবহার করতে পারেন, সুনামটা কিন্তু আমার হবে না, সুনামটা কিন্তু আপনারই হবে। কারণ যে যখন দায়িত্বে থাকে ভালো কাজ যেই করুক না কেন সুনামটা কিন্তু তারই ছড়ায় যাবে। এই জন্য আমি আপনাদের সঙ্গে কথা দিলাম আগামী দিনে চরপেশন এবং বনগাঁ কল্যাণের জন্য যতগুলো কাজে আমাকে সহযোগিতা করা লাগবে সমস্ত সহযোগিতা করতে আমি প্রস্তুত। এবং আমার দলীয় যারা আছেন তাদেরকেও আমাদের কথা বলা আছে যে সঠিক কাজ, সেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে কল্যাণমূলক কাজে সহযোগিতা, অকল্যাণমূলক কাজে অসহযোগিতা। আমরা সেই দৃষ্টিকোণ থেকে, সেই নীতিমালা থেকে আমরা সহযোগিতা করি। আরেকটা কথা আমি সব জায়গায় বলছি যে আল্লাহ তাআলা কাকে কবুল করে রেখেছেন আমরা তো তা জানি না। আল্লাহ যাকে কবুল করেছে এই জনগণের সহায়তা যার প্রতি থাকবে, এটা আমার প্রতি থাকুক। যদি আমার প্রতি থাকে তাহলে আমি চরপেশন এবং মনপুরার দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেটা সবচেয়ে আমি উল্লেখ করেছি, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ অবস্থানে বসবাস করতে পারবেন। কারো উপরে নিরাপত্তাহীনমূলক কাজ যদি কেউ করে সেটা আমার দলের হইলেও কিন্তু সে আমার শরীর, আমার দলের হইলে যে সে আমার বন্ধু সেটা নয়। এই জন্য আমি এটা আশা করব, যেহেতু চরপেশনের অভিভাবক হিসাবে ওনার কাছে আমি আশা করব যে চরপেশনের সকল জনগণ যেন এবং দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন নিরাপত্তায় বসবাস করতে পারে। আজকে রাস্তাঘাট, টোল, ব্রিজ, স্কুল, কলেজ এগুলা একটা নিয়ম মাফিক নীতিমালা হলে এগুলি হতেই থাকবে। এগুলো সরকারে যখন থাকে তখন হয়, বা সরকার যখন না থাকে, দলীয় সরকার যখন না থাকে তখনও এগুলি স্বাভাবিকভাবে হয়। একটা এলাকাকে নিরাপদ রাখা এটা হচ্ছে এলাকার নির্বাচিত প্রতিনিধি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমি আমার প্রতি আশা করি যে যেহেতু আজকে থেকে উনি আমাদের এমপি, আজকে থেকে আমাদের এই চরপেশনে আমাদের কোনো জায়গায় কেউ যেন অনিরাপত্তার যেন না ভোগে, এই জিনিসটা আমি আমার কাছে আশা করি। আর নির্বাচনের সময় আপনাদের পক্ষ থেকে আর জামাত ইসলামের পক্ষ থেকে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো একেবারে যেন এখনই সমাধান হয়ে যায় এই ব্যাপারেও আপনার একটা ভূমিকা আমি কামনা করছি। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি আমার ইসলাম ভাইয়ের ব্যাপারে বয়সে আমার ছোট হবে, তারপরে আমি আপনাদের বলে যে ভূমিকাটা বড় দায়িত্বে আছে। আপনি আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলার জন্য আপনাকে দীর্ঘায়ু করে এবং আল্লাহ তাআলার জন্য আপনাকে সুস্থ রাখেন এবং চরপেশন এবং মনপুরার ব্যাপারে আপনি যেন ভালো ভূমিকা পালন করতে পারেন। এই জায়গার জন্য আপনার নেতৃত্বটা একটা টেকসই নেতৃত্ব হয়, এই জন্য আমি আপনাদের দোয়া করি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে দোয়া করে এবং আপনাকে শুভেচ্ছা জানিয়ে, আপনার দলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে আমার অঞ্চলের বরিশাল অঞ্চলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে ধন্যবাদ জানাব। এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ভোলা চাঁদ তথা চরপেশন ও মনপুরা গণমানুষের নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য জনাব
নুরুল ইসলাম নয়ন ভাই। বক্তব্য রাখছেন জনাব নুরুল ইসলাম। আজকের এই শুভেচ্ছা নিয়ম অনুষ্ঠানে উপস্থিত জনাব মোস্তফা কামাল সাহেব, উপস্থিত আমার স্থানীয় ব্যক্তিবৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপির এই ছোট পরিসরে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকেও একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে একটু বলেন। আমি বলছি যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, আমরা প্রতিযোগিতা করেছি, এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। এই বক্তব্যের আগেও আমাকে জানতে চেয়েছিল, আমি তখনও একই কথা বলেছি, আজকেও বলছি, ভবিষ্যতে এভাবেই বলতে চাই যে কোনো একটা রেসে আমরা প্রতিযোগী হতেই পারি, প্রতিযোগিতা মানে শত্রুতা নয়। এবং আমার ধারণা নির্বাচনের মাঠে আমরা কেউই লিমিট ক্রস করিনি। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি এই সিঙ্গেল আউট করে কখনো চরিত্র হরণ হওয়ার মতন বা করার মতো কোনো বক্তব্য বলার ফলে ওনাকে সিঙ্গেল আউট করেই আমি আসলে কোনো বক্তব্য রাখিনি। যাই হোক, তো আজকে আপনাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে যে উদারতার কথা এসেছে, সহযোগিতার কথা এসেছে, আমার থেকে আর বলার তেমন কিছুই নাই। এটাই আমি চেয়েছিলাম, এই কথাগুলো বলতে চেয়েছিলাম। এগুলো আপনারা যেগুলো বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি যে চরফ্যাশনের উন্নয়নের তো যেটা অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নটার জন্য আসলে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ না হলেও যেটা নৈতিকতার উন্নয়নটা, যেটা যেমন গত 16 বছর কিন্তু নৈতিকতার মারাত্মক অবক্ষয় হয়েছে। কীভাবে অবক্ষয় হয়েছে? চরফ্যাশন মাদকের ট্রানজিটে পরিণত হয়েছে। এখন এই মাদকটা আমাদের সকলের জন্যই ক্ষতিকর। এটা হয়তো ক্ষতিটা দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নগুলো, হ্যাঁ, এখানে অ্যালোকেশন আসবে, কেউ হয়তো এটা ঠিকাদারি দিবে, সে করবে। এখানে চেষ্টা করবো চাঁদাবাজি যাতে না হয়, কাজের মান যাতে ভালো থাকে, এটা একটা। কিন্তু আমি যদি চাঁদাবাজকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে এই সমাজের বসবাসরত সকল নাগরিককে, প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে। আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই, সকলে সচেতন হতে হবে যে না, এখানে অন্যায়কারী এই লোকগুলোকে পরিহার করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একইভাবে সন্ত্রাস, চোর, ডাকাত, এগুলো আমরা যদি নির্মূল করতে চাই এবং ভবিষ্যতে যদি আমরা যে পরিকল্পনা আমরা সবাই মনে মনে পোষণ করি যে আমরা এই চরফ্যাশন মন্ত্রণালয়ের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, এই অঞ্চলকে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাইন্ডসেট প্রয়োজন যে এখানে যারা আসবেন ঘুরতে, পর্যটক, তাদেরকে আমরা রিসিভ করতে পারবো কিনা, আমাদের আতিথেয়তা তাদেরকে দিব কিনা, আমাদের সততার মাধ্যমে তারা আরও আকৃষ্ট হবে কিনা, এগুলোর জন্য সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। একা কেউ এটা পারবে না। তো আমি এই নেগেটিভ যে কাজগুলো রয়েছে এগুলো নির্মূল করার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স, চাঁদাবাজকে আমরা না বলতে চাই, সকলে মিলে যে মাদক ব্যবসায়ী তাকে আমরা ধরতে চাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাই, সবাই মিলে। কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, কে আমার দলের, এই পরিচয় উদ্যোগটা আমরা করতে চাই। আর সত্যিকার অর্থেই আমি যে কথা বলেছি সেই কথা আমি এখনও রয়েছি। যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ যেমন নিরাপদ, যারা আমার সাথে নাই তারাও আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ। কারণ সব মানুষ যদি আমাকে ভোটে দিতে, 5,20,000 ভোটার রয়েছে, 5,02,000 ভোটার পেয়ে আমি জয়লাভ করলাম, তাহলে তো ভোট করার দরকারটা কিসের? এখানে প্রতিযোগিতা থাকে, ঠিক না? তো এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আর আমরা দল তো পরে করেছি, আগে তো আমরা আসলে প্রতিবেশী, না হয় আত্মীয়, না হয় বন্ধু, না হয় পরিচিত জন, এরকমই তো। তো দলের বিভাজন দিয়ে গত 16 বছর যেভাবে ডিভাইডেশন তৈরি করেছিল গত ফেসিবাদী সরকার, এই বিভাজনটা যাতে আমাদের মধ্যে না আসে। গত সরকারের মধ্যে এমন হয়েছে যে আমার দলের কেউ হয়তো মারা গিয়েছে, সরকারি দলে কেউ জানাজা পড়তে আসে, বাস্তবতা। এবং তাদের ভয় আমরা মায়ের জানাজা পড়তে আসতে পারিনি। এই ঘটনা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা আমার ক্ষেত্রে একটা তা নয়। এবং
আপনার মেয়ের বিয়ে হয়েছে, অন্য দল করার কারণে তারা আপনার বাসায় আসতেছে না। আবার সরকারি দলের ওদেরকে চাঁদা না দিলে আপনার মেয়ের বিয়ে হবে না, আপনি অনুষ্ঠান করতে পারবেন না। আল্লাহ না করুক চব্বিশ যাতে এগুলো ফিরে না আসে, এবং চব্বিশ মন্ত্রণালয় যাতে কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান না হয়। আমি শুনেছি উন্নয়নমূলক কাজগুলোর ক্ষেত্রে এই পার্সেন্টেজ নেওয়া, এই ব্যাপারে আমি ডিক্লেয়ার দিয়েছি। আমি যদি কখনো পার্সেন্টেজ নিচ্ছি এরকম কোনো মেসেজ আসে, বলার মধ্যে সে আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি বড় বড় কথা বলেছেন, কিন্তু আপনি তো অমুক কাজ থেকে পার্সেন্টেজ নিয়েছেন। এটা আমার দাদার আমলের সম্পত্তি না, নানার আমলের সম্পত্তি না যে আমি এই সরকারি কাছ থেকে পার্সেন্টেজ দেবো। জনগণের হক, জনগণের সকল হক আমরা জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই। এই জন্য সকলে সহযোগিতা চাই। আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, অতীতে আমি কখনই এখানে সৌহার্দ্যপূর্ণ বাইরে চিন্তা করিনি। মাঝখানে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমরা হতে পারে কেউ হয়তো আমরা একটু বেশি বলে ফেলছি, বা আমরা লিমিটটা হয়তো একটু ক্রস করেই ফেলছি, সেটা হয়তো ভুল হয়েছে। আমরা মনে করি যে এটা ভবিষ্যতে রিপিট হবে না। আমরা কাউকে যদি ভাই মনে করি, ভাই হিসেবেই দেখতে চাই। তার সম্পর্কের দাম রয়েছে। আমি প্রায় বলি যে সম্পর্কের কিন্তু একটা দাম আছে। এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যাদের সাথে দীর্ঘদিনে আমাদের সম্পর্ক ছিল, আমরা সম্পর্ক ঠিক আছে। আমি মসজিদে বলেছি যে তার সাথে আমাদের সম্পর্ক জন্মের পর থেকে উনি আমাকে চিনি, আমিও চিনি, ঠিক আছে। এবং আমি তাকে সিঙ্গেল আউট করে কোনো বক্তব্য রাখিনি। আমাদের ভাই সম্মান নষ্ট হতে পারে আমি কিছু বলিনি, আর মুস্তফা ভাই সম্মান নষ্ট হতে আমার কিছু বলার প্রশ্নই আসে না, ঠিক আছে। যাই হোক, ফরহাদ ভাইকে আগে যেরকম ভালোবেসেছি আমি এখনো ভালোবাসতে চাই, যদি উনি মানে আমার প্রতি ভালোবাসা অব্যাহত রাখেন। আমি আগে বলেছি মুস্তফা ভাই কিন্তু মানে আসলেই ভদ্র মানুষ, ঠিক আছে। উনি কোনো অভদ্র আচরণ করেছেন আমি দেখি নাই, আমাকে বলেও না যে ভাই উনি অভদ্র আচরণ করেন। এটা যদি হয়, কারণ সে ভদ্রতা খুব গুরুত্বপূর্ণ। তো সেই সকল ভদ্র যদি আমাদের মধ্যে থাকে, আমাদের সমস্যা কোথায়? আমরা দল করবো না, দল তো অবশ্যই করবো। দলটা আমরা করি দেশ গঠন করার জন্য, দেশ গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আজকে বিএনপি ক্ষমতায় এসেছে, এবং ফেসিবাদের পতন হওয়ার পরে আজকে প্রথম নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসছে, এবং আগামী দিনে গণতন্ত্রকে টেকসই করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যেই সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। আমাদের নেত্রীর প্রতি আপনাদের ভালোবাসার কোনো কমতি আমি দেখিনি, এবং আমাদের নেতৃত্ব ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। শহীদের সাথে জিয়াউর রহমান এদেশে সকলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন না? ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ শহীদ জিয়াউর রহমানকে দিয়েছেন, কেউ অস্বীকার করতে পারবে না। যাই হোক, আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে আবার সুন্দর করে নতুন বাংলাদেশ হিসেবে করতে চাই, এবং নতুন বাংলাদেশের চার্টার হিসাবে ইতিমধ্যেই আমাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এরপর ইস্তেহারে একদম মাইক্রো অ্যানালিসিস রয়েছে যে প্রতিটি শ্রেণী পেশা মানুষকে কিভাবে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায়। তা আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা আশা করি। এবং আমি মনে করি এই সমাজে কোনো ছোট ছোট ক্ষুদ্র বিভাজন দেখা দিয়ে আমরা অনেককে তৈরি করবো না। তো আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি ঢাকা যেতে চাই। তো প্রত্যেকের জন্য দোয়া চাই আমরা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ রিজিক দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।